কথা বলা হয়েছে, এটা নতুন ভাবে চিন্তা করার, হ্যাঁ, নিউ বিগিনিং এটা বলা হয়েছে। মুদ্রাস্ফীতির কথা বলেছে, যেটা জনগণকে প্রতিদিন এফেক্ট করে ডেইলি লাইফে। সেটার ভিত্তিতে শ্রম যে আমাদের বেতন, এটাকে নির্ধারণের ব্যাপারে একটা কথা বলা হয়েছে, সেইটাকে স্ট্রেস দেওয়া হয়েছে। তো ডেইলি লাইফ জনগণের যা আছে, অবকাঠামোর কথা বলা হয়েছে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতের কথা বলা হয়েছে। তো আমরা দেখেছি অনেকগুলো ইস্যু আছে যেগুলো আমাদের জনগণ, আমাদের মূল চাহিদার সাথে সম্পৃক্ত, যেটা আমাদের ডেইলি লাইফকে ইম্প্যাক্ট করে। সেকেন্ড হলো সময়ের দাবি। সময়ের দাবিটা কি আমরা দেখছি, আমরা এখন কি শুনছি একটা শব্দ প্রায়, সংস্কার। সো আমরা এখানে দেখবেন সংস্কার কথা আমরা কেন বলছি। একটা কথা শিশি ভাই বলেছেন, বাংলাদেশ কি ভালো আছে? ভালো নাই। ভালো নাই দেখেই আমরা বলছি যে আমাদের কিছু আমূল পরিবর্তন আসতে হবে। আপনি যদি টপিকটা দেখেন, টপিকটা তো কি, রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। সো কোন কিছু মেরামত কখন লাগে? কখন লাগে মেরামত? যখন ভেঙে যায়। তাহলে আমরা জানি এবং আমরা সবাই জানি, একনলেজ করি যে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে। সেটার ভিত্তিতে আমাদেরকে এটাকে আবার ফাউন্ডেশনটাকে আবার ঠিক করতে হবে, আবার ভিত্তিটাকে শক্ত করতে হবে, ওখান থেকে আবার যাত্রা শুরু করতে হবে। সেটার ভিত্তিতে তো আমাদের এই চিন্তা ভাবনা। কাজে এখানে সংস্কার একটা বিশাল রোল। আপনি যদি প্রথম পয়েন্টটা দেখেন, সাংবিধানিক সংস্কার কমিশনের কথা বলা হয়েছে, একটি জুডিশিয়াল কমিশনের কথা বলা হয়েছে, একটি প্রশাসনিক সংস্কার কমিশনের কথা বলা হয়েছে, এবং নানাবিধ আমরা দেখেছি এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো সংস্কার ভিত্তিক রিফর্মস, যেটা বিএনপি বলছে। এবং বিএনপি রিফর্মগুলো কখন বলেছে? 2023 জুলাই মাসে। এবং সবচেয়ে নোট করা জিনিসটা হলো, আজকে এসে এই 31টা দফাই রিলেভেন্ট, যেটা বিএনপি আজ থেকে 1 বছর আগে এনভিশন করেছিল। এটা কিন্তু একটা বিশাল বড় বিষয়। সবাই এখন যে সংস্কারের কথা বলেছে, এই সংস্কারের কথা বিএনপি 1 বছর আগে বলেছে, এবং প্রত্যেকটা সংস্কার এখন বর্তমান প্রেক্ষাপটে ইচ এন্ড এভরি ওয়ান অফ দেম কিন্তু রিলেভেন্ট। যেটা হলো সময়ের দাবি। কাজে সময়ের কি দাবি ছিল, বিএনপি এটা অনেক আগেই অনুধাবন করেছে। সেটার ভিত্তিতে কিন্তু আমরা পেয়েছি এই কিছু দফা, যেগুলোতে আমরা সংস্কারের কথা বলছি। আরো অনেকগুলো দফা আছে, আমি জাস্ট কয়েকটা বললাম। থার্ড হলো, আমরা একটা ঐক্যের মেসেজ পাচ্ছি ক্লিয়ার। যেমন সমন্বিত রাষ্ট্র সত্তার কথা বলা হচ্ছে, রেইনবো নেশনের কথা বলা হচ্ছে, ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলা হচ্ছে, এবং আমরা যেটা বলছি ধর্মীয় স্বাধীনতা, এটা বড়ভাবে স্ট্রেস দেওয়া হয়েছে। কিন্তু কাজে আমরা একটা সামাজিক এবং জাতীয় ঐক্যের কথা বলছি। তো এই যে 3টা ভিত্তি আপনি দেখবেন যে 3টা থিম আছে, এইগুলোর উপর ফাউন্ডেশন করে কিন্তু 31 দফাকে আমরা সাজানো হয়েছে। ঠিক আছে? এবং আমরা যারা বারবার বলছি, আমরা এটা জনগণের কাছে নিয়ে যাচ্ছি তাদের ফিডব্যাক গুলো পাওয়ার জন্য, যেখানে আমরা এই দফাগুলোকে আরো প্রসিদ্ধ করতে পারবো, ডিটেইলিং এ যেতে পারবো। এখন দেখবেন এটা মোটামুটি পয়েন্ট আকারে আছে, কিছু ব্রিফ ডিটেইলস আছে। আমরা জনগণকে যাওয়া এবং প্রতিটা স্টেক হোল্ডারের কাছে যাওয়ার মূল কারণ হলো যেন আমরা আপনাদের ফিডব্যাকটা পাই। কাজে আমাদের মূল কাজটা হবে, আমরা বলার চেয়ে আপনাদের থেকে শোনাটাই হচ্ছে আমাদের মূল কাজ। সেই কারণে আজকের এই উদ্যোগটা। এবং আজকে আপনারা যারা আছেন সবাই কিন্তু মুসলিম ছাত্র, ইউথ। কাজে এই যে একটা আপনাদের ডেমোগ্রাফিক, এটা যে কত বড় একটা ইম্প্যাক্ট করে আমাদের এই পুরো বর্তমান যে ফিউচার, আমরা যে ফিউচার নিয়ে চিন্তা করছি, এই ফিউচার কিন্তু আপনারা ড্রাইভ করবেন ইভেন্চুয়ালি। আর বর্তমানে যুব সমাজের সংখ্যার সঙ্গে আপনারা জানেন, আপনাদের বর্তমানে যে পুরো পপুলেশনের পার্সেন্টেজ ধরি আমি, যুব সমাজে কত পার্সেন্ট বাংলাদেশে জানেন? কেউ বলতে পারবে? যাদের বয়স 15 থেকে 29-এর মধ্যে। লাস্ট আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন 28%, অলমোস্ট 30%-এর কাছাকাছি। ঠিক আছে? টোটাল পপুলেশনের সংখ্যা 4,60,00,000। এটা বিশাল জনগোষ্ঠী, বিশাল ডেমোগ্রাফি। কাজে এটার ইম্প্যাক্ট কিন্তু বিশাল। আমাদের চিন্তা করতে হবে যে এই যে ডেমোগ্রাফিটা আছে, এটা ফুল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা কেমনে পাবো। আমরা আজকে, আমি এই কথাটা বলছি কারণ আজকে আপনাদের সাথে আমরা কথা বলছি এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বিএনপি কথা বলবে, কিন্তু আজকে আপনারা হলেন ইউথ এবং স্টুডেন্টস।
আপনারা নিজেরা কত ইম্পর্টেন্ট এটা আপনাদের বুঝতে হবে। বাংলাদেশ ভবিষ্যৎ বিনির্মাণে আপনারা কত ইম্পর্টেন্ট এটা আপনাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে। ঠিক আছে, তো এখানে এই জন্য আমরা কিন্তু একটা যুব উন্নয়ন নীতিমালার কথা বলেছি। এটাও বলা হয়েছে কিন্তু 1 বছর আগে 5ই অগস্টের পথ পরিবহনের ভিত্তিতে করা হয় নাই। 5ই অগস্টের পথ পরিবহনের যুবকদের একটা বিশাল বড় ভূমিকা ছিল, তাই না? বিএনপি কিন্তু যুবকদের নিয়ে চিন্তা করছে আরো 1 বছর আগে। কাজে এটার ভিত্তিতে বিএনপি চিন্তা করেনি, বিএনপি চিন্তা করছে বহুত আগে। কাজে আমাদের এখানে যে ফোরসাইট, এখানে একটা বিশাল বড় ব্যাপার। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ফোরসাইট, এটাকে আমাদের এপ্রিসিয়েট করতে হবে। তবে একটু যখন একটা কথা বলি, মাত্র কাজ শুরু হলো এবং আশা করি আজকে আপনাদের সাথে কথা হবে, ইন্টারাকশন হবে এবং আমরা নতুন কিছু পাবো এবং নতুন যে ইনপুট পাবো, যেটা দিয়ে আমরা আমাদের এই 31 দফার যে আউটলাইনটা দেওয়া আছে এটাকে আরো সমৃদ্ধ করব। আমি বেশি সময় নিব না, আমি লুক ফরওয়ার্ড টু ইন্টারাক্টিং আপনাদের সাথে এবং আরো বক্তা আছেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং কিছুক্ষণ পরে আপনাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে এনলাইটেন করার জন্য, যে কোন পার্সপেক্টিভে আসলে কি কি জিনিস চিন্তা করে আমরা এই 31 দফায় হয়ে গিয়ে আগানো। মুভিং অন টু our next guest. So now I would like to invite Dr. Mahali Amin, advisor to the acting chairperson, Bangladesh Nationalist Party. Thank you. বাইরে তাড়াতাড়ি আসতে হবে। আসসালামু আলাইকুম। আজকের এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য আমি অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন যারা অর্গানাইজার রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে তারুণ্য, এই তারুণ্যই মূলত বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা অনেক জায়গায় যাই, কথা বলার চেষ্টা করি, বাট এরকম মোটামুটি ইন্টারলি 100% তরুণ অডিয়েন্স পাওয়া খুব ডিফিকাল্ট। সুতরাং এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার আমি বলবো, যেমন আমির খুসরো মাহমুদ চৌধুরী। আমি ওনার সামনে এই কথা বলার লোকটা সংবরণ করতে পারলাম না যে আমরা যখন ছোটবেলায় টিভি সেট খুলতাম ওনার বক্তব্য দেখার জন্য বসে থাকতাম। খুব এলিকুয়েট একজন স্পিকার, আর এত বছর পরও উনি ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেবল, মোস্ট অ্যাকসেপ্টেবল এবং মোস্ট লার্নেড পলিটিশিয়ান যারা বিএনপির প্রার্থনা আছেন। ওই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। ওনার ব্যস্ততার মাঝে আজকে এসেছেন। এখানে ইসরাফিল খুসরো ভাই রয়েছেন, উনি ওনার অনেক ব্যস্ততার মাঝে দীর্ঘদিন ধরে নেপথ্যে থেকে কাজ করেছেন আমাদের ফরেন রিলেশনস এর ক্ষেত্রে, ওনার কনস্টিটিউন্সির ক্ষেত্রে অনেক অ্যাক্টিভ রোল ওনার আছে। আমিও যেমন অনেকদিন পেছনে ছিলাম, উনিও ছিলেন। এখন আমরা আস্তে আস্তে পরিবর্তিত প্রেক্ষাপটের সামনে আসছি। তো আজকে আমাদের আলোচনার যে মূল প্রেক্ষাপট, যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, এটা আমাদের বুঝতে হবে যে এখানে 3টা ভাগ রয়েছে। আমরা যদি এখানে দেখি, রাষ্ট্র কাঠামো একটা ভাগ, মেরামত একটা ভাগ, 31 দফা একটা ভাগ। এই প্রত্যেকটা বিষয় আমাদের বুঝতে হবে রাষ্ট্র কাঠামো বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। রাষ্ট্র কাঠামো বলতে একটা দেশের সরকার, সেটা বৈধ হোক, অবৈধ হোক, নির্বাচিত হোক, অনির্বাচিত হোক, সেটা যেভাবে রান করে বা দেশটাকে পরিচালনা করে, সেটা মৌলিক অনুষঙ্গগুলোকে বুঝি। যেমন সেখানে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন। একটা দেশের যতগুলো মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি সবকিছু এর ভিতরে অন্তর্ভুক্ত। উন্নয়নের ক্ষেত্রে মন্ত্রণালয়ের পাশাপাশি অধিদপ্তরের কথা বলি, লোকালাইজেশনে গিয়ে লোকাল কাউন্সিলর অফিসের কথা বলি, মেয়রের অফিস বলি, সবকিছু মিলেই কিন্তু রাষ্ট্রযন্ত্র। তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একেবারে প্রধানমন্ত্রী দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর, সবকিছু মিলিয়ে সরকার জীবনের উপর বেস করে রাষ্ট্রটাকে চালায়, সেটাই হচ্ছে রাষ্ট্র কাঠামো। আর এই রাষ্ট্র কাঠামোকে আমরা বলছি মেরামত করতে হবে। কেন মেরামত করতে হবে? কারণ বাস্তবতা হচ্ছে গত 16 বছরে বাংলাদেশে যেভাবে ফ্যাসিবাদটা মাথা চাড়া দিয়ে উঠেছিল, এমন একটা সরকার রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ছিল যার ক্ষমতার উৎস জনগণ ছিল না। যেহেতু জনগণের ভোটের প্রয়োজন হয় নাই, তার নির্বাচনের প্রয়োজন হয় নাই, তাদের ক্ষমতার ভিত্তি ছিল কি সাধারণ মানুষের পরিবর্তে রাষ্ট্রের এই কাঠামোর অংশগুলো। তার মানে কি সরকার বুঝেছে তার যদি ক্ষমতা আঁকড়ে রাখতে হয়, তার পুলিশের উপর নির্ভর করতে হবে, তার প্রশাসনের উপর নির্ভর করতে হবে, তার বিচার বিভাগের উপর নির্ভর করতে হবে। সুতরাং সাধারণ মানুষকে দমন করে, সাধারণ মানুষের ক্ষমতা, অধিকার এবং স্বাধীনতাকে হরণ করে তারা রাষ্ট্র ক্ষমতা এর অনুষঙ্গগুলো রয়েছে সেই কাঠামোগত পুনর্বিন্যাসের মাধ্যমে সেটাকে ধ্বংস করে দিয়েছে। যার কারণে কিন্তু আজকে আমাদের মেরামত করতে হবে। আজকে যদি রাষ্ট্র কাঠামোটা ঠিক থাকতো, তাহলে বাংলাদেশে গত 16 বছরে আমাদের সবার অধিকার থাকতো, আমাদের স্বাধীনতা থাকতো, আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব থাকতো। এই জিনিসগুলো ছিল গত 16 বছর? ছিল না।
তার মানে কি তারা রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে চুরে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে যেখানে জনগণের আর মালিকানা ছিল না, মালিকানা চলে গিয়েছিল মুসলিমের কিছু মানুষের। যে উন্নয়ন হয়েছে সেটা সকল শ্রেণীর, সকল পেশার, সকল এলাকার মানুষের উন্নয়ন ছিল না। নির্দিষ্ট একটা রাজনৈতিক দল, নির্দিষ্ট একটা আদর্শ যেটা হচ্ছে ফ্যাসিবাদী আদর্শ, তাদের এবং তাদের দোসরদের ছিল। অর্থাৎ এই যে উন্নয়ন, এই উন্নয়ন ইনক্লুসিভ ছিল না। উন্নয়নের নামে যার কারণে কি দেখলাম আমরা, মেগা প্রজেক্টের মেগা কারাপশন হয়েছে। বাংলাদেশ থেকে গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা শুধুমাত্র দুর্নীতির নামে মানি লন্ডারিং হয়ে চলে গিয়েছে। এটা সম্ভব হয়েছে এই কারণেই যে রাষ্ট্র কাঠামোটা ভেঙে গিয়েছে। যার কারণে যেহেতু আমরা যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রিপ্রেজেন্ট করছি, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনপ্রিয়তম এবং সবচেয়ে বড় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সুতরাং বাংলাদেশে যদি একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হয়, ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি আসবে। তো আমরা যদি ফ্যাসিবাদ পরবর্তী সময়ে দায়িত্বে আসি, তাহলে তো আমাদের সেই উপলব্ধিটা প্রয়োজন যে আমরা রাষ্ট্র কাঠামোটাকে কিভাবে নতুন করে ঢেলে সাজাবো, মেরামত করবো। এই জন্যই কিন্তু আমাদের 31 দফা দেওয়া। আজকে সংস্কার নিয়ে অনেক কথা হয়, একটা কথা আপনারা সবসময় মাথায় রাখবেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের ধারক, বাহক এবং জনক সবকিছুই বিএনপি। কারণ অন্য কোন রাজনৈতিক দল সেভাবে চিন্তা করেনি যে ফ্যাসিবাদের পরে তাদের আসার সুযোগ সৃষ্টি হতে পারে। আজকে 8 তারিখে যখন নতুন সরকার তৈরি হলো, এখানে যারা সরকারের দায়িত্বে আছেন, ওনারা কেউ হয়তো স্বপ্নেও চিন্তাও করেন নাই যে হয়তো তাদের কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসতে পারে। ওনারা তো সংস্কারের চিন্তা কখনো করেনই নাই। ওনাদের কারো আপনি একটা শব্দ বা একটা বক্তব্য পাবেন না যে বাংলাদেশের সংস্কার নিয়ে ওনারা 8ই আগস্ট শপথের আগে কথা বলেছেন। তখন এই বিষয়টা নিয়ে বিএনপি এবং আমাদের সাথে যুগপৎ আন্দোলনে সামিল যে অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে তারাই কথা বলেছে। এবং সংস্কারের কথাটা আমরা বলেছি কবে, অনেক আগে, সেই 2016 সাল থেকে শুরু, যখন বাংলাদেশে ফ্যাসিবাদ মাত্র দানা বাঁধতে শুরু করেছে। সেই 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিকভাবে ভিশন 2030 প্রণয়ন করেন। সেখানেও কিন্তু এই শব্দগুলো ছিল। তখনই আমরা বুঝেছিলাম যে রাষ্ট্র কাঠামোটাকে মেরামত করতে হবে এবং তার জন্য উনি অনেকগুলো বেসিক পলিসি দিয়েছিলেন। তার আলোকে 2022 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রাথমিকভাবে জনাব তারেক রহমান 27 দফা প্রণয়ন করেছিলেন। সেটার ভিত্তি কিন্তু ছিল 2016 সালের ভিশন 2030। পরবর্তীতে কি হলো, যুগপৎ আন্দোলনের বাকি দলগুলোর সাথে আমরা একটা কনসালটেশন এবং ডায়ালগে ছিলাম। আমাদের স্ট্যান্ডিং কমিটির সিনিয়র মেম্বারসরা আমাদের সাথে কথা বলেছেন। একদম তৃণমূলে গিয়ে বিভিন্ন জায়গায় আমরা কনসালটেশনের মাধ্যমে একটা মতামত নিয়েছি। তার প্রেক্ষিতে সমাজের সকল শ্রেণীর, পেশার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য আমাদের যে কমিটমেন্ট, তার আলোকে আমরা 31 দফা প্রণয়ন করেছি। আজকের বাংলাদেশে সংস্কার নিয়ে যতগুলো কথা হয়, একটা যৌক্তিক সংস্কারের প্রস্তাবনাও নাই যা আমাদের 31 দফায় নাই। এটা অনেক বড় একটা বিষয়। আমরা যে জনগণের দল, আমরা যে বিশ্বাস করি যে ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতার মূল উৎস হতে হবে জনগণ, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটাই কিন্তু আমাদের 31 দফায় প্রতিফলিত হয়েছে। এই 31 দফাতে আবার আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটার একটা মেলবন্ধন রয়েছে। এটা শুধুমাত্র ভবিষ্যতের জন্য 31 দফা না, এখানে কিন্তু রয়েছে আমাদের বিএনপির আদর্শের যে মৌলিক ভিত্তি, সেটা একটা স্ট্রং ফাউন্ডেশন। আমরা যে নেতার আদর্শে রাজনীতি করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, ওনাদের যে আদর্শ ছিল, ওনারা যেভাবে দেশটাকে স্বাধীন, সার্বভৌম করে তুলেছেন, যেভাবে উন্নয়ন করেছিলেন, সেটাও কিন্তু আমাদের 31 দফা অনুরূপ হয়েছে। বিএনপির নাম যখন বলি, বিএনপির একটা মৌলিক কন্ট্রিবিউশন কি? বিএনপির মৌলিক কন্ট্রিবিউশন হচ্ছে 22 সালের পরে শহীদ জিয়ার হাত ধরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। এর সাথে স্বৈরশাসনের পরে আমাদের দেশনেত্রীর হাত ধরে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছিল। তার মানে বাংলাদেশে যতবার গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে, সেই গণতন্ত্র বিএনপির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্যাসিবাদের ক্ষেত্রেও তাই। আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেমন বিএনপি প্রগাঢ় নেতৃত্ব ছিল, সকল শ্রেণী পেশার মানুষকে এক করে গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে ছিল বিএনপির নেতৃত্বে, একইভাবে আজও আমরা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি নাই। যখন জনগণের ভোট হবে, সেই জনগণের ভোটে নির্বাচিত সরকারও ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানই প্রধানমন্ত্রিত্ব লাভ করবে, কারণ বিএনপি বিজয়ী আছে। সুতরাং বাংলাদেশে যতবার গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে, ততবারই সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বিএনপি। এর পাশাপাশি বিএনপির একটা বড় কন্ট্রিবিউশন কি, এই বিএনপি শুধু না, জিয়া পরিবারের বাংলাদেশের সাথে পরিচয় হয়েছিল স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা স্বাধীনতার ঘোষকের দল। সুতরাং আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়েছে, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা মহান মুক্তিযুদ্ধের, সেই স্বাধীনতা যুদ্ধের যে মূল মন্ত্র ছিল, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সেটি আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের 31 দফাটাকে
দফাটাকে যখন আমরা দেখবো, আমাদের তাই সেই ঐতিহাসিক পটভূমিটাও দেখতে হবে, ভবিষ্যৎটাও দেখতে হবে। আমাদের ঐতিহাসিক পটভূমি হচ্ছে বিএনপির বিভিন্ন সরকারের অর্জনসমূহ, বর্তমানের উপলব্ধি হচ্ছে গত 16 বছর ফ্যাসিবাদ কিভাবে রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে দিয়েছে, আর ভবিষ্যতের কমিটমেন্ট, আমাদের পলিটিক্যাল যে অ্যাসপিরেশন, সেটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা কিভাবে এর মাধ্যমে ঘটাতে পারবো। যার জন্যই এই 31 দফাতে আমরা যা যা পলিসি প্রপোজাল দিয়েছি, এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য না, কোনো নির্দিষ্ট দলের জন্য না, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। এটাই কিন্তু ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ। তার মানে কি, আমাদের ধর্ম, বর্ণ, ব্যক্তিগত অবস্থান, রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন, রাষ্ট্রের চোখে, রাষ্ট্রযন্ত্রের চোখে, রাষ্ট্র কাঠামোর চোখে আমরা সবাই এক। আমাদের মাঝে কোনো বৈষম্য থাকবে না, কোনো বিভাজন থাকবে না, আমাদের সবার মর্যাদা থাকবে একই রকম। সেই বাংলাদেশ আমরা চাই যেখানে শুধুমাত্র ক্ষমতাসীন দলের লোক হলে ফার্স্ট ক্লাস সিটিজেন, বাকি সবাই হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন। আমরা সেই বাংলাদেশ চাই না। আমাদের মতে সেই বাংলাদেশ যেখানে ইকুয়ালিটি থাকবে, যেখানে ফেয়ারনেস থাকবে, যেখানে সবার মাঝে সমান ডিগনিটি থাকবে, সেটা অর্জন করার জন্য আমরা যখন 31 দফা নিয়ে সাধারণ মানুষের কাছে যাব, আমাদের বুঝতে হবে যে 31 দফাটা কিন্তু দুটো ভাগ আছে। একটা ভাগ সরাসরি রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত, আরেকটা ভাগ যেটা মানুষের ভাগ্যের সাথে সম্পৃক্ত, দৈনন্দিন জীবনে তার অর্থনৈতিক যে অবস্থান, সামাজিক যে অবস্থান, সেটার সাথে সম্পৃক্ত। স্বাভাবিকভাবেই আমরা যদি একটা রিক্সা চালকের সাথে কথা বলি, ওনাকে গিয়ে যদি আমরা বাইক ক্যামেরার লেজিসলেশনের কথা বলি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উনি কিছু বুঝবেন না। আমরা একটা কৃষকের কাছে যখন যাব, তাকে গিয়ে যদি বলি যে আমরা একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য করতে চাই, যার ভিত্তি হবে রেইনবো নেশন, সে ওটা বুঝবে না। সুতরাং আমরা যখন যার সাথে কথা বলবো, তখন আমাদের 31 দফার প্রেজেন্টেশনটা কিভাবে তার বর্তমান সমস্যার সমাধানের সাথে সম্পৃক্ত করা যায়, সেটির প্রেক্ষিতে আলোচনা করতে হবে। আমাদের যারা একটি শিক্ষিত মধ্যবিত্ত মানুষ, সুশীল সমাজের অংশীদার, তাদের জন্য আমাদের 31 দফার প্রথম 15টা দফা প্রযোজ্য, যেখানে আমরা বলেছি যে গুম, খুন, হামলা, মামলার যে বাস্তবতা, শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখার জন্য কি করে নাই, তার বিপরীতে দাঁড়িয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিপুল ভোটে যদি বিজয়ী হয়ে আসার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তিনি নিজে বলেছেন পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবেন না। এটাই কিন্তু অনেক বড় পরিবর্তন। আমরা দেখলাম কি, গত 16 বছর আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলেছে, ডিএনএ টেস্টের বাইরে কাউকে কোথাও অ্যাক্সেস দেয় নাই রাষ্ট্র পরিচালনায়। তার বিপরীতে দাঁড়িয়ে আমাদের নেতা বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু করতে চান তিনি, যেখানে বিভিন্ন পেশার ডক্টরস হতে পারেন, ইঞ্জিনিয়ার্স হতে পারেন, প্রফেসরস হতে পারেন, লয়ার্স হতে পারেন, এগ্রিকালচারিস্ট হতে পারেন, প্রত্যেকে যার যার পেশায় দেশপ্রেম থাকবে, দেশের দলের প্রতি না, দেশের প্রতি আনুগত্য ভালোবাসা থাকবে, এবং ওনাদের যদি সেই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি থাকে, ওনাদেরকে রাষ্ট্র পরিচালনা ইন্টিগ্রেট করা হবে। এটা কিন্তু অনেক বড় উদাহরণ। আর 31 দফার ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে কিন্তু অনেক তরুণ রয়েছে, অনেকগুলো বড় পলিসি প্রপোজাল রয়েছে, যেগুলো আমাদের সবসময় মাথায় ক্যারি করতে হবে। এই যে আজকে কোটা সংস্কারের কথা বলা হচ্ছে, এই কোটা সংস্কার কিন্তু সবার আগে আমাদের নেতা জনাব তারেক রহমান 2014 সালে ঘোষণা করেছিলেন, বলেছিলেন বাংলাদেশে 5% উপর কোটা থাকা উচিত না। তার উপর দাঁড়িয়ে কিন্তু পরবর্তীতে কোটা আন্দোলন হয়েছে। কোটা আন্দোলন 18 পরে 24, তারপরে গণ অভ্যুত্থান হলো, যে গণ অভ্যুত্থানে সমাজের সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। আমাদের নেতা কিন্তু শুধু কোটার সমস্যাটা উপলব্ধি করেনি, ওনার সেটা সমাধানের ব্যবস্থা করেছেন। উনি বলেছেন যে প্রথমত আমরা আমাদের পাবলিক সেক্টরে যে এইজ আছে, সেই এইজটা অর্থাৎ এন্ট্রি এজটা বাড়ানোর জন্য উদ্যোগ নিব, এবং ব্যাপকভাবে কর্মসংস্থানের জন্য দেশের ভিতরে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে ট্রেনিং দিব, যেন বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে মানুষজন সরাসরি কাজ করার সুযোগ পান। এবং এর পাশাপাশি আমরা নিশ্চিত করব যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, সেটা অনেক বেশি ডাইনামিক হয়, রিয়েল ওয়ার্ল্ডের সাথে আরো বেশি কানেক্টেড হয়। অর্থাৎ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেটার সাথে স্কিল সেট তৈরি করা হয় না ইন্ডাস্ট্রির সাথে। আমরা সেই শিক্ষা ব্যবস্থা করতে চাই যেখানে ইন্ডাস্ট্রিতে যে স্কিল সেটের রিকোয়ারমেন্ট, সেটার সাথে আমাদের এডুকেশন সিস্টেমকে কানেক্ট করা যায়। তারপরে বাস্তবতা হচ্ছে, প্রতি বছর যত গ্রাজুয়েট বের হবে, তত হয়তো কর্মসংস্থান ব্যবস্থা থাকবে না। এই কারণেই কিন্তু আমাদের 31 দফায় আছে যে বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে যারা বেকার থাকবেন, শিক্ষিত বেকার 1 বছর পর্যন্ত রাষ্ট্র তাদেরকে ভাতা প্রোভাইড করবে। এখানে আমরা কিছু নারী নেত্রী দেখছি, নারীদের জন্য কি করা হয়েছে, যে নারী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য বলেছে ফ্যামিলি কার্ড প্রোভাইড করবেন। সেই ফ্যামিলি কার্ডটা কি, যে একটা সাবসিডি প্রোভাইড করা হবে, এবং সেই সাবসিডিটা রাষ্ট্রীয়ভাবে প্রোভাইড করা হবে সেই বাড়ির প্রধান যিনি গৃহকর্ত্রী, সেটা মা হতে পারে, বোন হতে পারে, দাদি হতে পারে, ওনার নামে। এটা মূল উদ্দেশ্য কি, নারীর ক্ষমতায়ন করা। এর পাশাপাশি যারা নারী উদ্যোক্তা, ওনাদের জন্য এসএমই লোনের কথা বলা হয়েছে, যেন তারা স্বনির্ভর হতে পারেন, তারা তাদের অধীনে তারা কর্মসংস্থান তৈরি করতে পারেন। অনেক হয়তো এখানে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছেন। বাংলাদেশে কিন্তু প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করেছিল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটাকে ধারণ করে কিন্তু ইভেন ছাত্রদল, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আলাদা ইউনিট আছে, আমার জানা মতো এটা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের নাই। সরকার যখন আসবে, তখন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি যে বৈষম্য, সেটাকে অপসারণ করে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায়।
আমরা যখন 31 দফা দিয়ে যাব, আমরা চেষ্টা করবো আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে 31 দফার আলোকে সেটা সমাধান করার জন্য। আজকে যেমন আমরা বাজারে যাই, দেখি দ্রব্যমূল্য দেখে নাভিশ্বাস উঠে যায়, এত বেশি দাম। আমাদের যদি আজকে বিএনপি সরকার থাকতো তাহলে কি হতো? সেখানে আমরা বলেছি যে বর্তমান যে বাজার অবস্থা, কৃষক অনেক লস করছে, অনেক কম দামে বেচছে, আর ঢাকায় যখন চলে আসছে, বিভাগীয় শহরে চলে যাচ্ছে, সেখানে অনেক বেশি দামে সেটা বেচা হচ্ছে। তার কারণ কি? মাঝখানে অনেক বেশি মধ্যস্বত্বভোগী। এই বাজার ব্যবস্থাটাকে টোটালি চেঞ্জ করে আমরা চাই এমন একটা সিস্টেম যেখানে কৃষক প্রাপ্য সর্বোচ্চ মূল্যে বেচতে পারবে, আমরা যারা ঢাকা বা বিভাগীয় শহরে কিনবো প্রয়োজনে সবচেয়ে কমে কেনার ব্যবস্থা করবো। সেটার জন্যই কিন্তু আমাদের নেতা বলেছেন যে ইউনিয়ন লেভেলে আমরা কৃষকদের জন্য একটা পারচেজ সেন্টার ব্যবস্থা করব, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে কৃষককে তার উৎপাদন খরচের পাশাপাশি একটা প্রফিট দিয়ে আমরা তার কাছ থেকে কিনে নিব রাষ্ট্রীয়ভাবে, এবং মাঝখানে যে মধ্যস্বত্বভোগী বা মিডলম্যান সেই সংখ্যাটাকে যতটা কমানো সম্ভব কমিয়ে কোল্ড স্টোরেজ এবং লজিস্টিক্যাল সাপোর্টের মাধ্যমে আমরা বড় বড় শহরগুলোতে নিয়ে আসবো। এর মাধ্যমে কিন্তু হেলথের ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা ইউনিয়ন পর্যায়ে যুক্তরাজ্যের NHS এর আমলে একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম করবো, অর্থাৎ স্বাস্থ্য হবে একটা অধিকার, শিক্ষা যেমন একটা অধিকার। বিএনপি সরকারের সময় ক্লাস 10 পর্যন্ত ফ্রি এডুকেশন করা হয়েছে মেয়েদের জন্য, শিক্ষাকে বলা হয়েছে বৃত্তির পাশাপাশি একটা ন্যাচারাল রাইট, সেটাকে ধারণ করে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে ইনশাআল্লাহ বিএনপি সরকার আসলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য ইউনিয়ন পর্যায়ে সুস্বাস্থ্য নিশ্চিত করা হবে। যারা প্রান্তিক মানুষ তাদের জন্য বলা হয়েছে যে সকল মানুষের জন্য পর্যায়ক্রমে আবাসন সুবিধা, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য গৃহহীন থেকে আস্তে আস্তে তাদেরকে একটি গৃহের ব্যবস্থা আমাদের নেতা করে দিবেন ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য লম্বা করছি না, আমাদের এখানে স্পিকার রয়েছে যার থেকে আমরা শুনতে চাই। জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী আমাদের সামনে বলবেন 31 দফার বিষয়ে ওনার বক্তব্য। আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। Thank you so much, Bhaiya. That was very enlightening. আপনি অনেকগুলো বিষয় আসলে আমাদের সামনে তুলে ধরেছেন। হ্যাঁ, তারও ঠিক বলেছেন। মুভিং অন, আমরা আমাদের এতক্ষণ ধরে আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটার একটা স্পেশাল পার্টে চলে আসছি। এখন আমি পোডিয়ামে ইনভাইট করবো নাকি? আচ্ছা আচ্ছা, শিওর। আমি আচ্ছা শিওর, আমি তাহলে এখন পোডিয়ামে ইনভাইট করবো আমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি। আই উড লাইক টু ওয়েলকাম স্যার আমির খসরু মাহমুদ চৌধুরী, স্ট্যান্ডিং কমিটি মেম্বার বাংলাদেশ। Thank you. প্রথমে ধন্যবাদ জানাচ্ছি অ্যালায়েন্স ফর ট্রান্সফর্ম নেশন। আই লাইক দ্য নেম। That's a good start, good start. এবং আসলে সেই জন্যই আজকে নতুন বাংলাদেশের যে কথাগুলো বলছি আমরা সবাই মিলে, ওই জায়গাটি থেকে কিন্তু চিন্তা থেকে আমি নিশ্চয়ই এই নামটা আসছে। এবং বাংলাদেশ needs transformational change, not just change. এবং এই চেঞ্জ অনেক বড় চেঞ্জ হতে হবে। পরিবর্তন ইজ নট এনাফ। রূপান্তরিত, এটা কি শব্দটা কি? রূপান্তরিত পরিবর্তন, মানে রূপান্তরমূলক পরিবর্তন, ট্রান্সফরমেশনাল চেঞ্জ। এই জন্য বিএনপির বক্তারা বলেছেন, আসলে আমার সুবিধা হচ্ছে আমার জন্য অনেক লাইফ ইজি হয়ে যায়। এই সমস্ত ব্রাইট স্পিকার যখন আমার আগে বলে ফেলে না, আমার অনেক কাজ শেষ মানে আমার কাজটা খুব ছোট হয়ে যায় তখন। এবং আমরা এটাই বিএনপিতে প্রমোট করছি, যারা আমাদের মধ্যে মেধা আছে, ব্রাইট, নতুন নেতৃত্বে যাতে ওরা আস্তে আস্তে ওরা এগিয়ে আসে। কারণ আমরা তো অন দ্য ওয়ে আউট এখন, সুতরাং নতুন নেতৃত্বকে আমরা এনকারেজ করতেছি। তারা বলছে এবং তারা ইন্টারেক্ট করছে, শিখছে, এক্সপিরিয়েন্সড হচ্ছে, এটাকে গুরুত্ব দিতে হবে। এন্ড পার্সোনালি আই হ্যাভ লট অফ ফেইথ ইন ইয়াং পিপল। এটা আমার এবং যেটা হয়তো বাংলাদেশের রাজনীতিতে জিয়া রহমান সাহেব কিন্তু অনেক ইয়াং লোকজন দেখে ছিলেন তখন ওনার সময়। আপনি দেখবেন তখন এমপিদের অ্যাভারেজ বয়স কিন্তু অনেক কম। ওনার সময় যারা এমপি হয়েছিলেন
আজকে যত অ্যাভারেজ তার থেকে অনেক কম, এবং কোয়ালিটি অফ এমপিস ওনার সময় অসম্ভব, একেবারে ভিন্ন লেভেলের ছিল। এবার ক্যাবিনেট ওয়াজ, স্ট্যান্ডিং কমিটি, এগুলো একেবারে ভিন্ন লেভেলে ছিল, যে জন্য যে মানুষটা মাত্র 3-4 বছরের মধ্যে পুরো বাংলাদেশকে পুরো ট্রান্সফরমেশন করে এটা নতুন একটা আধুনিক বাংলাদেশে পরিণত করতে পেরেছেন এত কম সময়ে। এবং এটার আরেকটা কারণ ছিল যে উনি মেধাভিত্তিক রাজনীতিতে খুব জোর দিয়েছেন, মেধার উপর জোর দিয়েছেন। এই লোকগুলোকে উনি দলে সরকারে প্রাধান্য দিয়েছেন। যে কোনো লিডারশিপ যদি আসলে সত্যিকার অর্থে কোন ধরনের বড় ধরনের পরিবর্তন আনতে চায়, তার টিমটা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য টিমের মধ্যে আমাদের বয়সের ইয়াং, মধ্যবয়সী এবং বয়স্ক লোকদের প্রয়োজনীয়তা আছে, তাদের এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা, তাদের জীবনের অভিজ্ঞতাটা সবচেয়ে বড় জিনিস। এটার একটা মিক্স, উই নিড এ গুড মিক্স। এবং যে জন্য তারেক রহমান সাহেব আপনারা লক্ষ্য করেছেন, উনি কিন্তু এই মিক্সটা করার খুব চেষ্টা করছেন। উনি যে অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারা আছে, মেধাবী, ইয়াং, সবাইকে মিলে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবটা পেছনে একেবারে আমাদের জিয়া রহমান সাহেবের 19 দফা যেটা ছিল, ওটার ভিত্তিতে পরবর্তীতে আমরা ভিশন 2030 যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন, তারপর আসছে 27 দফা, তারপর আসছে 31 দফা। ওরা বলেছে যে এই সংস্কারগুলোর যে প্রশ্নগুলো আসছে, যে আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচার পরবর্তী বাংলাদেশটা কি হবে। আমরা বহু বছর ধরে চিন্তা করছি বিগত দিনে এই স্বৈরাচার ফ্যাসিস্টের পরবর্তী বাংলাদেশ কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, সেখান থেকে রাষ্ট্র কিভাবে উঠে আসবে, ওই চিন্তা থেকে আসছে। যে কারণে ভিশন 2030 আপনারা 6 বছর আগে দিয়েছে, 6-7 বছর হয়ে গেছে এখন। এবং ভিশন 2030 যা আছে তার বেশিরভাগই কিন্তু 31 দফার মধ্যে আপনারা দেখবেন। এবং 6-7 বছর আগে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে শেখ হাসিনা, এবং এখান থেকে যদি রিকভার করতে হয়, দেশটাকে রেস্কিউ করতে হয় এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কি সংস্কারগুলোর প্রয়োজন হবে। সেখানে আমরা 27 দফা করেছিলাম, ভিশন 2030 পরে 27 দফা। তারপর আমরা যখন যুগপৎ আন্দোলনে গেলাম, বিএনপি একাটা আন্দোলন করে না, এই আন্দোলনে আমাদের সাথে 42টি পার্টি ছিল, আবার তার বাইরেও 7-8টি 50-60টি দল এই আন্দোলন করেছে। 10-15 বছর ধরে এই আন্দোলন চলেছে। আনফর্চুনেটলি এখন আমি খালি আমাদেরকে শুনতে হয় সকাল বিকাল দুপুর যে 2 মাসের আন্দোলনে শেখ হাসিনা চলে গেছে। এটা তো এর আগে এই আন্দোলনের সূচনা, এই আন্দোলন কিভাবে ক্রমান্বয়ে ধাপে 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 এটা শীর্ষে উঠেছে। এই ধাপে ধাপে উঠতে গিয়ে কতগুলো লোক জীবন দিয়েছে গত 14-15 বছরে, কতগুলো লোক গুম হয়েছে, কতগুলো লোক খুন হয়েছে, কতগুলো লোক পুলিশের কাস্টডিতে মারা গেছে, কতগুলো লোক পঙ্গু হয়েছে, কতগুলো লোক জেলখানায় চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছে আমার সামনে। আমি তো অনেকবার জেলে গেছি, জেলখানায় কোনো ট্রিটমেন্ট নেই। আমার একটা ভয় ছিল, আমার যদি সিরিয়াস কিছু হয়ে যায় আমি কিন্তু ট্রিটমেন্ট না পেয়ে মারা যাব। যেমন বেগম খালেদা জিয়ার অবস্থা, বেগম খালেদা জিয়া কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিয়ে দেওয়া হয়েছে চিকিৎসা না দিয়ে। আমার সামনে জেলখানায় অনেকে মারা গেছেন চিকিৎসা না পেয়ে, চিকিৎসা দেওয়া হয়নি।
এবং এটা একটা কনসিয়াস ডিসিশন বিগত ফেসিস সরকারের, যে জেলখানে কোনো চিকিৎসা দেওয়া যাবে না, মরে গেলে মরে যাবে জেলখানে। কত লোক মারা গেছে জেলখানে গত 10-12-15 বছর, কত লোক চাকরি হারিয়েছে, কত লোক ব্যবসা হারিয়েছে, কত লোক তাদের বাইরে বাইরে থেকে যে বাড়িতে কোনোদিন থাকতে পারে নাই, লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী বাড়িতে থাকতে পারে নাই, এরা পালিয়ে বেরিয়েছে, ধান খেতে থেকেছে, বেড়িবাজে থেকেছে, এখানে এসে কেউ ওই কিছু পাঠাও ছাড়াচ্ছে। আপনি যে ঢাকা শহরে যত বড় বড় বিল্ডিং গুলো আছে, যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো, 90% লোক যেখানে কাজ করে সিকিউরিটি গুলো 90% হচ্ছে বিএনপি লোকজন, সারা দেশ থেকে পালিয়েছে, সেইখানে কাজ করছে। 60-70 লক্ষ বিএনপি নেতা কর্মী মিথ্যা মামলা তাদের বিরুদ্ধে আছে। শেখ হাসিনা এমনি পালিয়েছে, ওভারনাইট 2-1 মাসের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায়নি। এই যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট উপাধি কে দিয়েছে, যেটা আমাদের আন্দোলনের মাধ্যমে বলেছে, মাফিয়াকে বলেছে, আমরা বলেছি। শেখ হাসিনাকে এই স্বৈরাচার উপাধি আমরা দিয়েছি। অলিগার্ক, এই যে যারা টাকা লুটপাট করে বিদেশে চলে গেছে, অলিগার্ক কি শব্দটা কে দিয়েছে? আমরা দিয়েছি। সুতরাং এই যে বিল্ড আপ টু হাসিনাস fleeing the country is a story, এবং আমরা এটা কম্পাইল করছি এখন, কিন্তু এতদিন করি নাই। জনগণের জানা দরকার এই স্বৈরাচার পতনের পিছনে কাদের কি ভূমিকা সত্যিকার অর্থে, এটার একটা রেকর্ড থাকা দরকার। সেটা আমরা এখন করছি, আমাদের সাথে যুবপথে যারা আন্দোলন করছে তারাও করছে। এটা জাতির ইতিহাসের জন্য দরকার, এই জন্য তৈরি হচ্ছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে একটা মিস ইনফরমেশন দেশে সবসময় ঘুরে বেড়াচ্ছে, ডিসইনফরমেশন, যে কিছু লোকের কারণে কি একটা আন্দোলনের মাধ্যমে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে বাংলাদেশ সবকিছু হয়ে গেছে। এইটা তাদেরও কৃতিত্ব আছে, তারাও সাহসিকতার সাথে কাজ করেছে, তাদেরকে আমি ফুল ক্রেডিট দিই। তারা পুলিশের সামনে দাঁড়িয়েছে, কিন্তু তাদের সাথে সাথে বিএনপির 400-এর অধিক নেতা কর্মী মৃত্যুবরণ করেছে। 400-এর অধিক। অন্য কোন দলের কথা হয়েছে আমি জানি না, বিএনপির 400-এর অধিক নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, এই জুলাই অগাস্টে মৃত্যুবরণ করেছে। এর আগে হাজার হাজার যারা মনে হয়েছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, এদের কথা আমি বলছি না, যারা মামলা এবং বাড়িঘর ছেড়েছে, সব হারিয়েছে। তো সুতরাং আমাদের এই বিষয়টাকে যে আমরা যেন আন্দোলনকে, স্বৈরাচার পতনকে কৃতিত্ব, কেউ যাতে কৃতিত্ব নিতে গিয়ে জাতির মধ্যে যাতে কোনো ভেদাভেদ সৃষ্টি না, এটা জিনিসটা বুঝতে হবে। আমরা মনে করি কৃতিত্ব বাংলাদেশের 18 কোটি মানুষের। কৃতিত্ব একা বিএনপি নয়, কৃতিত্ব একা আমাদের যুগপৎ আন্দোলনের নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থনে শেখ হাসিনার পথ। সুতরাং এই জায়গাটায় আমি অনুরোধ করব, এই জায়গাটায় যারা ডিভাইসিভনেস ক্রিয়েট করতে চাচ্ছে, কৃতিত্বের অধিকারী হওয়ার জন্য কিংবা সুবিধা পাওয়ার জন্য, সুবিধা ভোগ করার জন্য জাতিকে যারা ডিভাইসিভ করার চেষ্টা করছে, এই জায়গাটায় তাদের প্রতি আমি অনুরোধ করব, এই জায়গাটায় ডিভাইসিভনেস যাতে সৃষ্টি না করে, এখানে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি। আমরা সবাই ফ্যাসিস্টের বিরুদ্ধে ছিলাম, আমরা সবাই স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম, এবং আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে, সম্মিলিত ভাবে, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং সব অধিকার নিয়ে বাংলাদেশের মানুষ যাতে বসবাস করতে পারে, বাংলাদেশের নাগরিকরা যাতে আগামী দিনে তার নাগরিক অধিকার কেউ কেড়ে নিতে না পারে, কোন শক্তি তার নাগরিক অধিকার। আমাদের এই জন্য এখানে ইউনিভার্সাল হিউম্যান রাইটস, দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল ইউনাইটেড নেশনস এর দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস এর কথা বইতে বলা আছে। এই কারণে এটাই হতে হবে
বাংলাদেশের আগামী দিনের ভিত্তি, দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইট। এর মধ্যে নাগরিকের প্রত্যেকটি রাইট, প্রত্যেকটি অধিকার এই ডিক্লারেশনের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। আমরা যদি শুধু এটাই ফলো করি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনস, আমরা যদি এটা রাজনীতিবিদরা যদি এটা মাথায় রাখি, আগামী দিনের দেশ পরিচালনায় রাজনীতিতে বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ আমরা করতে পারি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের মধ্যে টলারেন্স থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে। আমরা রাজনীতিতে সকলে যে এক জায়গায় থাকবো, একই চিন্তা, একই দর্শন, একই ভাবনায় আমরা কোনোদিন থাকবো, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কারণ পলিটিক্যাল ডাইভার্সিটি না থাকলে গণতন্ত্র অব্যাহত থাকে। মতামতের ভেদাভেদ থাকতে হবে এবং তার মাধ্যমে কিন্তু দেশ এগিয়ে যায়, তার মাধ্যমে কিন্তু সংলাপ হয়, তার মাধ্যমে আলোচনা হয়, তার মাধ্যমে নীতিমালা বেরিয়ে আসে, জনগণের চিন্তার প্রতিফলন ঘটে, জনগণের ভাবনার চিত্রণ ঘটে। এই যে আমাদের যে ভিন্ন মত, ভিন্ন পথ, এটা আমাদেরকে বরণ করে নিতে হবে, গ্রহণ করতে হবে এবং এই ভিন্ন মতের সাথে আমি ভিন্ন মত পোষণ করব, বাট উইথ রেসপেক্ট। আই হ্যাভ টু রেসপেক্ট হিজ ওপিনিয়ন। আমি ওর ওপিনিয়নের সাথে একমত না, বাট আই হ্যাভ টু রেসপেক্ট হিজ ওপিনিয়ন। সো উই হ্যাভ টু এগ্রি টু ডিসএগ্রি। আমরা এগ্রি করবো ডিসএগ্রি করার জন্য উইথ রেসপেক্ট। এই জিনিসগুলো, এই কালচারগুলো রাজনীতির আনতে হবে। ইয়াং জেনারেশন তোমরা আমাদেরকে ভালো করতে পারবে, বাট এই বেসিক ফান্ডামেন্টাল যদি আনতে না পারি, তাহলে রিফর্মের কথা বলি, এই কথা বলি, সেই কথা বলি, কোনো লাভ হবে না। আমরা বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, এটা ধারণ করতে হবে, এটা বুঝতে হবে। এই যে পরিবর্তন, এটা রাজনীতিবিদরা, আমি সবসময় বলি, politicians better wake up and smell the coffee. They better wake up and smell the coffee. So যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল, যে সমস্ত রাজনৈতিক নেতা এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো, ধারণাগুলো ধারণ করতে পারবে না, আমি একটা কথা বলি, তাদের কোন রাজনৈতিক ফিউচার নেই বাংলাদেশে। বিএনপি তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি, এটা আমরা ধারণ করেছি, পরিপূর্ণভাবে ধারণ করেছি। যে জন্য 1 বছরের অধিককাল আগে আমরা কিন্তু সংস্কারের কাজ শুরু করে দিয়েছি। 1 বছর, তারও 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030, অর্থাৎ এটা বিএনপির মধ্যে সংস্কার, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র মেরামত, এই কাজটা চলে আসছে কয়েক বছর ধরে। এর আগেও স্বাধীনতার পর থেকে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, জিয়াউর রহমান সাহেব, সংসদীয় গণতন্ত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং বাংলাদেশের যত সংস্কার, রাজনৈতিক, অর্থনৈতিক, আপনি যত সংস্কার দেখবেন 90% হচ্ছে বিএনপির করা। এই যে আজকে বাংলাদেশের অর্থনীতির দুইটা কাঠামো, একটা হচ্ছে গার্মেন্ট সেক্টর, একটা হচ্ছে রেমিটেন্স, শ্রমিক, দুটাই বিএনপির করা। এবং গার্মেন্ট সেক্টরে যে বড় ধরনের সংস্কার হয়েছে, যে জন্য গার্মেন্ট সেক্টর উঠে এসেছে, শ্রমিকদের জন্য জিয়াউর রহমান সাহেব যে পথটা সহজ করে দিয়েছেন, উনি ভাবছেন বাংলাদেশের যথেষ্ট কর্ম অ্যাভেলেবেল, একটা নতুন দেশ, স্বাধীন দেশে এত লোককে আমি চাকরি দিতে পারতেছি না। তখন উনি ভাবলেন দেশের মধ্যে এগ্রিকালচারকে অ্যাক্টিভেট করতে হবে, ইন্ডাস্ট্রিকে অ্যাক্টিভেট করতে হবে। আপনারা জানেন যেখানে দুর্ভিক্ষের পরে জিয়াউর রহমান সাহেবের সময় আমরা চাল এক্সপোর্ট করেছি, উনি ওইভাবে অ্যাক্টিভেট করেছেন কৃষকদের, উনি শ্রমিকদের অ্যাক্টিভেট করেছেন, ইন্ডাস্ট্রিগুলো যেগুলো বন্ধ ছিল সেগুলো উনি চালু করেছেন, 2 শিফটের জায়গায় 3 শিফট পর্যন্ত করেছেন। ইন্ডাস্ট্রিগুলো অ্যাক্টিভেট হয়েছে, ইকোনমি অ্যাক্টিভেট। তারপরেও তো বাংলাদেশে উনি বলছেন আমরা তো এত লোকের চাকরি দিতে পারবো না,
তখন ইনি বিদেশে মিডল ইস্টে ওনার বিশ্বব্যাপী একটা খ্যাতি ছিল মুসলিম জগতে, অন্যান্য জগতে। উনি ওখানে গিয়ে প্রটোকল সই করে করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেছেন। লক্ষ লক্ষ শ্রমিক আপনারা দেখতে পাচ্ছেন, উনি সেই প্রটোকল গুলি উনি সই করেছেন। আজকে যে রেমিটেন্স আসছে সবাই যে আমরা আনন্দিত, এটা কিন্তু জিয়া রহমান সাহেবের প্রটোকল সই করেছেন, শ্রমিক পাঠিয়েছেন। বেগম জিয়া সেটা অব্যাহত রেখেছেন। আগামী দিনে আমাদের অনেক বড় প্রোগ্রাম আছে, শ্রমিকদের দেশের মধ্যে স্কিল করা, আপ স্কিল করা এবং এদেরকে ওরিয়েন্টেশনের মাধ্যমে এদের জন্য জব ক্রিয়েশনের জন্য জব স্পেসিফিক ট্রেনিং এর ইস্যুগুলো আছে। খালি তো বিএ পাস করে সবাই যদি পাস করতে থাকে তাহলে আমাদের স্কিল জবগুলো কারা করবে। আসেন একটা সাবজেক্টে আমি আসি, খুব ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ কিন্তু কেন আজকে এখানে এসেছে, এই গর্তের মধ্যে আমরা কেন করেছি। আমাদের প্রথমত তো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে, ক্ষমতা দখল করে। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি বাংলাদেশের যে কোনো দেশে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় বসেন এবং থাকতে চান, তাহলে কিন্তু আপনি বাংলাদেশের মানুষের ক্রমান্বয়ে বাকি অধিকারগুলো কেড়ে নিতে হবে। করছেন না, আপনি ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতা চালাতে পারবেন না যদি না আপনি তাদের বাকি অধিকারগুলো কেড়ে না নেন। কারণ আপনি যদি বাক স্বাধীনতা দেন, যে আপনি ভোট চুরি করে আসছেন, তাহলে তো লোকজন সারাদিন আপনার বিরুদ্ধে কথা বলবে, তাহলে আপনার বাক স্বাধীনতা দেওয়া যাবে না। মিডিয়ার স্বাধীনতা দিলে মিডিয়ার কথাগুলি লিখবে কিভাবে আপনি জোর করে ক্ষমতায় আছেন, জনগণকে ভোট থেকে বঞ্চিত করে। সুতরাং মিডিয়ার স্বাধীনতা কাজ করতে হবে না। এইভাবে যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করবে তারা কিন্তু একটার পর একটা আপনাদের অধিকার কেড়ে নিতে বাধ্য। ইটস পার্ট অফ দ্য সিস্টেম, এর বাইরে সে থাকার সুযোগ নেই। এই জন্য আমাদের এই জায়গাটাতে আমাদেরকে 31 দফা যেগুলো আমরা বলেছি, যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে, লেজিসলেচার থেকে শুরু করে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি, প্রফেশনালি, নন পার্টিজান ওয়েতে রান করতে দিতে হবে। সেই প্রতিষ্ঠান যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তাহলে কিন্তু শেখ হাসিনার মতো একজন টাইরেন্ট সৃষ্টি হওয়ার কোন সুযোগ নেই। এই জন্য আমাদের এখানে দেখবেন প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য, প্রফেশনালি রান করার জন্য আমরা যে কথাগুলো বলেছি তো গুরুত্বপূর্ণ কথা। এখানে একটা জিনিস আমি মেনশন করি, এটা শুরু হবে ওইখানে যে এই প্রতিষ্ঠানটা হেড করবে কে, এই প্রতিষ্ঠানগুলো চালাবে কারা। আমি তো বড় বড় কথা বলছি, এখন প্রতিষ্ঠান আমরা সব ঠিক করে ফেলব, কিন্তু এটা প্রতিষ্ঠান বড় করতে যার লিডারশিপ দেবে কে, ইলেকশন কমিশনের লিডারশিপ কে দেবে, জুডিশিয়ারির লিডারশিপ কে দেবে, তারপরে ধরেন পাবলিক সার্ভিস কমিশনে যে তোমরা যারা পাস টাস করে বিসিএস পরীক্ষা দিবা, তোমরা নিশ্চয়ই তোমরা তো এই যে সব জায়গায় যাবে। এইখানে যদি ইন্ডিপেন্ডেন্ট না থাকে, এখানে যদি স্বচ্ছতা না থাকে, এখানে যদি প্রফেশনালিজম না থাকে, তাহলে আগের মতোই রিক্রুটমেন্ট হবে, সুবিধা মতো যার যার মতো হবে। এই জায়গাগুলোতে এই জন্য লিডারশিপের মধ্যে কম্প্রোমাইজ করা যাবে। আমাদের 31 দফার মধ্যে আছে এইখানে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এই জায়গাগুলোতে টেনিস কমিশনের চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান, ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন, এই এদেরকে জনস্বার্থে পার্লামেন্টারি ব্যাটিং এর মাধ্যমে যেতে হবে। আপনারা দেখেছেন আমেরিকা, ইউরোপে যেগুলো আছে, যে সিনেট হিয়ারিং গুলো হয়, দেখেন একটা বড় বড় একটা অ্যাম্বাসেডর যখন অ্যাপয়েন্টমেন্ট হয়, সিনেটের ক্লিয়ারেন্স লাগে, ব্যাটিং লাগে। এখানে বড় বড় ওদের দেশের যে কোনো বড় পজিশন, ইম্পর্টেন্ট পজিশনে গেলে আপনাকে পার্লামেন্টারি হিয়ারিং হতে হবে, সিনেট হিয়ারিং হতে হবে, কংগ্রেসুয়াল হিয়ারিং হতে হবে, এবং এগুলোতে পাবলিক হিয়ারিং, যৌতুক শুনতেছে যে 3 জন যদি এখানে অ্যাপয়েন্টমেন্ট চায়, এই 3 জনের কেস এখানে ওপেন হিয়ারিং হবে। এই 3 জনের লেখাপড়া, এদের অ্যান্টিসিডেন্ট, এদের ব্যাকগ্রাউন্ড, এদের ট্র্যাক রেকর্ড কি, এদের অনেস্টি আছে কিনা, এদের প্রজ্ঞা, জ্ঞান সবকিছু আছে কিনা, এগুলো পাবলিক ভেটিং হয়। তারপর তো অ্যাপয়েন্টমেন্ট হয়। তখন ওই লোকটা কিন্তু
একে তো তার একটা প্রসেসের মাধ্যমে, ব্যাটিং এর মাধ্যমে, স্ক্রুটিনির মাধ্যমে সে কিন্তু সেই পথে যেতে চাচ্ছে। তো সুতরাং আমাদের 31 দফায় সেই জিনিসটা আছে। কেউ যদি এই সমস্ত পদে যারা যাবে সবাইকে সেই স্ক্রুটিনির মাধ্যমে যেতে হবে, থ্রু পাবলিক হিয়ারিং। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট বাংলাদেশের মতো দেশে। এটা কোনো পার্টি চিন্তা করে নাই করেছে। সিরিয়াস, দিস ইজ এ সিরিয়াস আপনার রিফর্ম। এগুলো হচ্ছে বেসিক রিফর্ম। আপনি এমন বড় বড় কথা বলতে হবে, যেই জায়গাটা রিফর্ম এফেক্টিভ হবে, আপনি যদি সেটা অ্যাড্রেস না করে খালি রিফর্মের কথা বলেন তাহলে তো কোনো লাভ নেই। যেমন আমরা বলছি 31 দফা দিয়েছি, বাংলাদেশে সব দেশে আরে পলিটিশিয়ানরা তো অনেক কথা বলে, আসলে পরে গিয়ে কিছুই করে না। আসলে এরকম একটা মন আমি কিন্তু এটা কমপ্লিটলি রুল আউট করছি না, এটা হয় কিন্তু রাজনীতিবিদরা অনেক কথা বলে পরে গিয়ে আবার করে। তো সুতরাং এই অবিশ্বাসের একটা বিষয় তো রয়ে গেছে এখানে ক্রেডিবিলিটি গ্যাপ তো আছে। সুতরাং এই জায়গাটা আমরা অ্যাড্রেস করেছি। তারেক রহমান সাহেব পরিষ্কার ভাবে প্রথমত 31 দফা বিএনপি একা করি নেই। আমরা কেন করি নেই জানেন? হ্যাঁ, এইটা আমাদের কমিটমেন্টটা জনগণের কাছে বোঝানোর জন্য যে আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি। আমরা 42টা দল ডিবেট করেছি, 3 মাসের মধ্যে ডিবেট করেছি। 3 মাসের মধ্যে ডিবেট করে আমরা 31 দফা ফাইনাল করেছি। বিএনপি একা করেনি, যাতে করে আমার পাবলিক কমিটমেন্টটা স্ট্রং হয়। বিএনপি 42টা দলকে নিয়ে কিন্তু কমিট করতেছে এখানে, একা না কিন্তু। এর বাইরে যারা আছে তারাও অনেকে সমর্থন দিয়েছে। 1 নম্বর, হ্যাভিং কমিটেড 31 রিফর্ম প্রোগ্রাম, তাহলে নেক্সট আমরা বলেছি আচ্ছা তারপরে আরো যদি ক্রেডিবিলিটি গ্যাপ থাকে কিনা। তখন তারেক রহমান সাহেব বললেন যাদেরকে নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, যুগপৎ আন্দোলন করেছি, আমরা তো আগামী নির্বাচনের পরে যে সরকার গঠন করব সেই সরকার বিএনপি একা করবে না। যদিও আমরা মেজরিটিও পাই, আমরা যদি 300 সিটের মধ্যে 200 সিটও পাই, আমরা কিন্তু একা সরকার গঠন করব না, আমরা একটা জাতীয় ঐক্যের সরকার করব। কমিটমেন্ট। এবং কেন জাতীয় ঐক্যের সরকার করব? এই 31 দফা সংস্কার আমরা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করব। ভেরি ইম্পর্টেন্ট। So the commitment after commitment after commitment. So there are so many commitments. এখান থেকে বেরোবার কোনো সুযোগ নেই। এবং আমাদের ইন্টেনশনটা ক্লিয়ার করার জন্য কিন্তু আমাদের কিন্তু জাতীয় সরকার কোনো প্রয়োজন নাও হতে পারে। যদি বিএনপি মেজরিটি পাই কেন করবে? একাই তো গভর্নমেন্ট করতে পারি, আমরাই সবকিছু হতে পারি। বাট তারেক রহমান সাহেব সেখান থেকে সরে যাচ্ছে। উনি বলছেন না, বাংলাদেশের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশের স্বপ্ন বিএনপি একা করতে পারবে না, সবাইকে নিয়ে করতে হবে, সবার বাংলাদেশ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমি কথাগুলো বলছি 2-4টা। যেমন আরেকটা বিষয় হচ্ছে, দেশ যদি এগিয়ে যেতে হয়, এই শেখ হাসিনার মতো 1000 কোটি টাকার প্রজেক্ট, 4000 কোটি টাকা, 3000 কোটি টাকা লন্ডন, 1000 কোটি টাকা আমেরিকায়, দিস ইজ এ ভেরি ইজি সলিউশন। আর বলতেছি দেশ তো উন্নয়ন হচ্ছে, তাই না? উন্নয়ন হতে হতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খালি, ব্যাংক খালি, শেয়ার বাজার খালি। এখন বাংলাদেশের মানুষ দে আর পেইং থ্রু দেয়ার নোজ। বাংলাদেশে আপনাদের সবাইকে পে করতে হচ্ছে না। এই যে এখনো মূল্য বৃদ্ধি হয়েছে, কালকে না পরশু, আজকে ট্যাক্স বাড়তেছে, এটা বাড়তেছে, এটা কেন? বিকজ তারা তো খালি হয়ে গেছে সব। এই উন্নয়ন দিয়ে কোনো লাভ তো হবে না। উন্নয়নের বেনিফিট তো জনগণের কাছে যেতে হবে, তাই না? একটা দেশের উন্নয়ন বলতে যেটা বুঝায়, এটার বেনিফিট যদি সিটিজেনরা না পায়, সেই উন্নয়নের তো কোনো দাম নাই। এই জন্য আমরা কিছু এরিয়াতে যে সাধারণ মানুষের কাছে যদি আমাকে ডেলিভার করতে হয় বেনিফিট, ফার্স্ট হচ্ছে হেলথ এন্ড এডুকেশন। হেলথ এন্ড এডুকেশন আমরা হয়তো অনেকে অনুভব করি না, কিন্তু একটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তার যখন মাসের শেষে 10,000 টাকা তার মেডিকেল বিল দিতে হয়, তার স্বাস্থ্যের জন্য, তার ছেলে মেয়েদের জন্য খরচ করতে হয়, তার পকেটে 10,000 টাকা নাই মাসের শেষে। আমি যদি তাকে সত্যিকার অর্থে রাষ্ট্রের সার্ভিস বেনিফিট ডেলিভার করতে হবে, আমরা বলছি আমরা
এনএইচএস ইউকে এনএইচএস মডেলে আমরা হেলথ কেয়ার যেটা ইউনিভার্সাল হেলথ কেয়ার, অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার মানে সবার জন্য হেলথ কেয়ার, বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা থাকবে। সি হোয়াট ইজ ইম্পর্টেন্ট, একটা মানুষের যদি স্বাস্থ্য ভালো না হয় সে কিন্তু কোনোদিন দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারবে না। হি উইল বি স্টান্টেড চাইল্ড, তারপরে তার মেধা পুষ্টি এগুলোর অভাবে তার আগামী দিনে সে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে না। আমাকে একটা স্বাস্থ্যবান মানুষ তৈরি করতে হবে ফার্স্ট, এবং এই জন্য আমরা প্রত্যেকটি অঞ্চলে আমাদের কিন্তু থাকবে, ডাক্তার থাকবে, যেখানে সে এই এরিয়াতে একজন ডাক্তার আছে, এখানে 10,000 20,000 লোক ওই ডাক্তারের সাথে রেজিস্টার্ড থাকবে, ওই চেম্বারের সাথে। ইজ এ গভর্নমেন্ট ডক্টর রেজিস্টার্ড। এনিবডি, আমাদের একটা বস্তির মানুষ যে অসুস্থ হয়ে পড়ে, তা হ্যাজ দ্য রাইট, সে ওখানে যাবে, তার কার্ড নিয়ে তার ফ্রি চিকিৎসা হবে। আমরা যদি তার 10,000 টাকা সেভ করতে পারি, অর্থাৎ ওই ফ্যামিলির 10,000 টাকা বেটার, অর্থাৎ গভর্নমেন্ট ইনডাইরেক্টলি কিন্তু তাকে 10,000 টাকা দিয়ে দিয়েছে। ডাইরেক্ট ডেলিভারি ইজ এ প্রবলেম, ডাইরেক্ট ডেলিভারি ইজ করাপশন। এই জন্য আমরা বলছি না যে ডেলিভারিতে করাপশন থাকবে না। আমার অসুস্থতা যদি আমি বিনা পয়সায় করতে পারি, তাহলে আমি মাসের শেষে 10,000 টাকা আমার পকেটে বেশি থাকতেছে, ওই টাকাটা আমি আমার ছেলে মেয়েদের ভালো আর খাওয়া দাওয়া দিতে পারবো, ভালো কাপড় চোপড় দিতে পারবো, একটা বেটার বাড়িতে থাকতে পারবো, তাকে বেটার এডুকেশন দিতে পারবো। দিস ইজ দ্য আইডিয়া, দ্য রিয়েল ওয়েলফেয়ার স্টেট। আমরা তো ওয়েলফেয়ার স্টেট, বাংলাদেশ অর্থনীতি যেখানে এসেছে, উই ক্যান অ্যাফোর্ড টু হ্যাভ দিস কাইন্ড অফ ফ্যাসিলিটি। অনেকে ওরা তো টাকা আসবে কোথেকে? আপনি যদি ওই শেখ হাসিনার মতো 1,000 কোটি টাকার প্রজেক্ট 5,000 কোটি টাকা না করেন, ওই টাকাটা তো আছেন না, ওই টাকাটা তো পকেটে না গেলে তো টাকাটা আমার কাছে আছে। তো সুতরাং সেম উইথ দ্য এডুকেশন সিস্টেম। যে জন্য বেগম জিয়া যে ফুড ফর এডুকেশন একটা প্রোগ্রাম আপনাদের মনে আছে, ফুড ফর এডুকেশন, যে গরিব মানুষের ছেলে মেয়েরা কাজ করে খেতে হয়, কারণ ফ্যামিলি চলে না। তখন উনি বেগম জিয়া বললেন, চাইলে কিভাবে এটা কি করে যায়, আমার তো ছেলে মেয়েদের বিশেষ করে ওনার এমফেসিস ছিল মেয়েদের এডুকেশনে কিভাবে আরো বেশি বাড়ানো যায়। তাইলে যদি এরা যদি কাজ করে খেতে হয়, তাহলে তো স্কুলে যাবে না, তাই না? এরা আমি কি করছি, তখন উনি বললেন, এরা আমরা একটা প্রোগ্রাম করি ফুড ফর, যারা স্কুলে যাবে তারা খাওয়া পাবে। একটা গরিব মানুষের ছেলে যদি স্কুলে যায়, সে যদি খেতে পারে, তার জন্য তো বিরাট ব্যাপার। তো ফুড ফর এডুকেশন উনি চালু করেছেন, মনে আছে আপনাদের? তারপরে কিন্তু প্রাইমারি এনরোলমেন্ট বহুগুণ বেড়ে গেছে, প্রাইমারি এনরোলমেন্ট। এই যে আজকে মেয়েরা কিন্তু যে উঠে আসছে সব জায়গায়, এই মেয়েগুলো কিন্তু সব বেশিরভাগ ফুড ফর এডুকেশন এই যে উঠে আসছে। সুতরাং ওনার ফোকাস একদিকে এই যে এগুলোকে তুলে আনে, মহিলাদের তুলে আনে, মেয়েদের, এই যে মেয়েদের বিভিন্ন সার্ভিসে যোগদান। সুতরাং আপনাকে বেসিক জায়গাগুলো হাত দিয়ে দেখো। 31 দফা আমি দীর্ঘ করবো না, অনেক কম হয়ে যাচ্ছে আসলে বক্তৃতা। না, আবার আমাদের কোশ্চেন এন্ড আনসার সেশন আছে। তো এই যে আমরা যেটা 31 দফা যেগুলো অ্যাড্রেস করেছি, এগুলো হচ্ছে মৌলিক বিষয়গুলো, একেবারে মৌলিক জায়গাগুলো। যে রেইনবো নেশন, নেশন এন্ড রেইনবো নেশন বলতে আমরা কি বোঝাই? রেইনবো নেশন ইজ এ বিউটিফুল ওয়ার্ড। আমরা একটা কনসেপশন, এটা একটা রেইনবোর দিকে যখন আমরা তাকাই, মানুষের মনে একটা আনন্দ আসে না? রংধনু যখন আমরা দেখি, আমাদের মধ্যে একটা আনন্দ আসে না? তো হোয়াট ইজ রেইনবো? এখানে তো অনেকগুলো কালার আছে, সবগুলো কালার মিলে এটাকে এমন একটা রূপ দেয় যেটা আমাদেরকে আনন্দ দেয় সবসময়। So Bangladesh should look like a rainbow nation. কনসেপ্ট হচ্ছে ওখান থেকে আসছে, যে সবাই মিলে আমরা বাঙালি। অনেক শেডস আছে এখানে, অনেক লোক আছে, অনেক শেডের লোক আছে, বাট টুগেদার উই আর এ রেইনবো। টুগেদার উই আর এ রেইনবো, বিউটিফুল লুকিং রেইনবো, যেখানে আমরা অনেক কালার, গ্রিন, বেনি, আসহ কলা, আমরা ছোটবেলায় পড়তাম, মনে রাখতে পারতাম না তো, বেগুনি, নীল, বেনি, আসহ কলা। সো দিস ইজ বাংলাদেশ। এই কনসেপ্টটা যে পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে বাংলাদেশের বিরুদ্ধে একটা বিরাট প্রপাগান্ডা চালায় না, যেখানে মাইনরিটি অপারেশন হয়, এটা হয়, সেটা হয়, এইসব কনসেপ্ট থেকে বেরিয়ে আসার জন্য 31 দফায় এই কথাগুলো বলা হচ্ছে কেন?
আমরা বাংলাদেশকে প্রজেক্ট করতে চাই, এইখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু নাই। ইটস এ রেইনবো নেশন, এই কথাটা কিন্তু এই জন্য বলেছি আমরা, রেইনবো নেশন। আপনি দেখেন ইদানিং যে ঘটনা আমাদের আশেপাশের দেশগুলোতে যেসব ঘটনা ঘটছে, মাইনরিটি অপারেশন, বাংলাদেশে আসলে কোনো কিছু ঘটছে, কিন্তু প্রপাগান্ডা করা হচ্ছে, প্রপাগান্ডা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সেটার অন্যরা কি করছে, আমাদের আশেপাশের দেশে কি হচ্ছে, সেখানে কিন্তু তারা রিয়েক্ট করতেছে না বাংলাদেশের মানুষ। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ বাংলাদেশ। অন্যরা অসাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কোনোদিন অসাম্প্রদায়িক হবে না। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ থাকবে সবসময়। দিস ইজ দ্য স্ট্রেংথ অফ বাংলাদেশ। এই জন্য রেইনবো নেশনটা আরো ব্যবহার করি। একটা পারসেপশন তো দিতে হবে একটা জাতিকে, তাই না? আমার বক্তব্য শেষ করছে, অনেক আমার মনে হয় কোয়েশ্চেন আনসারের জন্য আমি শেষ করে দিই। আই ক্যান গো অন ফর টু লং, এটা দরকার নেই। বরঞ্চ আমরা শুনতে চাই, যেটা ওরা বললো, আপনাদের থেকে শুনতে চাই, জানতে চাই, বুঝতে চাই যে আপনারা হোয়াট ইউ পিপল আর থিঙ্কিং, হোয়াট ইয়াং পিপল আর থিঙ্কিং। আমি তো আগেই বলেছি, উই হ্যাভ ফেইথ ইন ইয়াং পিপল, এবং বাংলাদেশ আগামীর বাংলাদেশে ইয়াং জনগণের ইনপুট ইজ গোয়িং টু বি ভেরি স্ট্রং, ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের ইনপুট আমরা নেব এবং চেষ্টা করবো। এরপরে এই যে আমরা তো ইন্টারেকশন এইভাবে করছি, আবার ওই সার্ফিং যে ওখানে বলছো, ব্যাধি এখান থেকে বলছে, আমি এখান থেকে বলছি, এরপর আমি সাজেস্ট করবো ইউ গো ফর হার্ডল। ইউ নো দ্য কনসেপ্ট অফ হার্ডল? স্ট্যান্ড আপ মিটিং, ঠিক আছে? চেষ্টা তো চেঞ্জ, আইডিয়াস হ্যাভ টু কাম, নিউ আইডিয়াস। এই যে আমরা সবাই we'll go for huddle. Huddle হচ্ছে স্ট্যান্ড আপ মিটিং। যে বোরিং মিটিং, এই বক্তৃতা শুনে, স্ট্যান্ড আপ মিটিং ইজ শর্ট, শার্প, ফোকাসড। হ্যাঁ, এই 10 মিনিট আমরা সবাই ঘুরে, আমি এক জায়গায় দাঁড়াবো, ওরা এক জায়গায়, এই বিভিন্ন জায়গায় দাঁড়াবো, তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আজকে করতে পারবে কিনা আমি জানি না, এখানে স্পেস আছে কিনা আমি জানি না, বাট হাডল ইজ এ কনসেপ্ট। It's a new concept. It's a management corporate concept. এটা হচ্ছে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 মিনিট ফোকাস, শার্প ইন্টারেকশন, এবং অনেক কিছু বেরিয়ে চলে আসে। তখন একটা ছোটখাটো ডিবেট হয়ে যায়। আমরা 10 জন এখানে মিশে একটা স্ট্যান্ড আপ মিটিং করলাম 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য, তখন দেখবি অনেক কিছু বেরিয়ে আসে। একটা ছোটখাটো নিজেদের মধ্যে ডিবেট হয়ে যায়। ইটস এ স্ক্রাম লাইক থিং। ওই ডিবেটের মধ্যে কিন্তু এই মিটিং এর শোনার থেকে অনেক কিছু আরো নতুন নতুন আইডিয়াস, ইন্টারেক্টিভ আইডিয়াস চলে আসে। সো মেবি আই উইল সাজেস্ট the organizers in the future, you go for huddles, keep some time for speech, some for question and answer, then go for huddle another 15 minutes. Thank you. Acha, thank you sir for the wonderful speech. আমরা অনেক কিছু বিষয় শুনতে পারলাম। আমাদের এই 31 দফার ঐক্য এবং সম্প্রতির প্রতি যে ফোকাস, আমরা এর আগের ব্যাপারেও জানতে পারলাম। এখন আমরা আমাদের এখানে যারা অডিয়েন্স আছে তাদের সাথে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করতে চাই। আমি পোডিয়ামে ইনভাইট করতে চাই এম রাজিউল ইসলাম তালুকদার বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংঘ এবং সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। হ্যালো, ধন্যবাদ সবাইকে। আজকের অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন এই নামটি অ্যাকচুয়ালি যেটা জানতে পারলাম প্রোগ্রামে এসে, এই নামটি স্যারের দেওয়া, এই জন্য আমরা সাবজেক্ট করে আমি আজকের এই প্রশ্নোত্তর পর্বের শুরুতেই জুলাই আগস্ট
গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেই 51 জন ছাত্র নিহত হয়েছেন তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 151 জন নিহত হয়েছেন তথা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সকল নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এখনো যারা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দেশে এবং বিদেশে সকলের দ্রুত সুস্বাস্থ্য কামনা করছি। আমরা এতক্ষণ 31 দফা পড়েছি এবং জেনেছি, বিশেষ করে আমাদের 3 জন স্পিকার ছিলেন। আমার মনে হয় আমি ক্যাচ করতে পারছি, এত সুন্দর করে 31 দফা আমরা আগে কখনো বুঝতে পারিনি। তো 31 দফাটা পড়ার পরে এবং বোঝার পরে আমার কাছে মনে হলো এই 31 দফাটি হচ্ছে বাংলাদেশের জাতির মুক্তির সনদ। যদি এক কথায় বলি আমরা, এই 31 দফাটা হচ্ছে বাংলাদেশের জাতির মুক্তির সনদ। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে চলে যাবো আমার আজকের অনুষ্ঠানের প্রশ্নোত্তর করবে, আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমাদের গেস্ট যারা আছেন তারা উত্তর দেবেন। আমরা একে একে প্রশ্ন করব। আরেকটি মাইক্রোফোন। আপনারা যারা প্রশ্ন করতে চান তারা হাত তুলবেন দাঁড়িয়ে, আমাদের মাইক্রোফোন চলে যাবে। প্রশ্নগুলো আমরা ক্যামেরা নিতে পারলে ভালো হয়। আমরা যারা প্রশ্ন করবো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রথমে নাম বলবো এবং ইউনিভার্সিটির নাম বলবো, শুরু করবো। ধন্যবাদ। জি, আপনার আমার নাম হচ্ছে চৌধুরী মোহাম্মদ মহসিন পাশা বিপুল, আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আইন বিভাগের ছাত্র। তো প্রথমে আমি কি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর আয়োজনে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশনকে, এবং পাশাপাশি বৈষম্য বিরোধী আন্দোলনে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আহতদের প্রতি আমার দোয়া থাকলো। তো আমি আমার সামনে উপবিষ্ট আছেন অনেক সিনিয়র নেতৃবৃন্দ, তার মধ্যে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী স্যার, সাবেক বাণিজ্য মন্ত্রী এবং প্রশ্নটা হচ্ছে যে আমরা 31 দফা যে 31 দফাটা করেছি ওইখানে একটা সুশৃঙ্খল একটা সুন্দর 31 দফা এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের খুব ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয় এখানে সকলের কথা বলা হয়েছে, কিন্তু তৃতীয় লিঙ্গ যে আছে আমাদের তাদের কথা এখানে স্পেসিফিক কিছুই বলা হয়নি। নারীদের কথা বলা হয়েছে, শ্রমিক, একজন দেশের প্রেসিডেন্ট, একজন কৃষক কিভাবে চলবে, প্রত্যেক জনের কথা বলা হয়েছে। কিন্তু 31 দফার মধ্যে স্পেসিফিক একদম ক্লিয়ারলি ইন্ডিভিজুয়ালি সেইখানে তাদের কথা বলা হয়নি, তৃতীয় লিঙ্গের কথা। তো এখানে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী স্যার এবং ডক্টর মাহাদি আমিন স্যার, আপনাদের দুজনের কাছে আমার এই প্রশ্ন দেখে গেল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটাকে কিভাবে দেখছে এবং তাদের যে মিনিমাম রাইটস গুলা এগুলো তারা কিভাবে ফুলফিল করবে, এটা আমার একটু জানার আগ্রহ ছিল। ধন্যবাদ। আচ্ছা, আমি উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু লাস্টে এই যে রেইনবো নেশনের কথাটা শুনলাম, রেইনবো নেশন যে কনসেপ্টটা, ওটা সামাজিক চুক্তির কথা কিন্তু এখানে আছে। রেইনবো নেশনের মূল থিমটা হলো কিন্তু আপনার ইনক্লুসিভিটি, কোনো স্পেসিফিকটা কিছু না, সমন্বিত রাষ্ট্র সমাজ। এখানে বেসিক্যালি আমার এই মূল জিনিসটা কি, আমরা যেটা এখানে বক্তব্য শুনলাম, আপনার মতের পার্থক্য থাকবে কিন্তু বিভাজন থাকবে না। মতের পার্থক্যের কারণে যখন আপনি আক্রমণাত্মক হবেন, এবং এটা খালি মত না, আপনার ধরেন আপনার লিঙ্গ বলেন, ধর্ম বলেন, বিশ্বাস বলেন, কালচার বলেন, এটার ভিত্তিতে যখন আপনি আক্রমণাত্মক হন তখন বিভাজনের সৃষ্টি হয়। রেইনবো নেশনের কনসেপ্টটাই হলো হচ্ছে কি আপনার একটি সমন্বিত রাষ্ট্রসত্তা, এখানে বিভিন্ন গোত্রের, ধর্মের, লিঙ্গের মানুষ থাকবে। এখানে আমাদের বেসিক্যালি পুরো জিনিসটা ইনক্লুসিভ, এখানে সবাই ইনক্লুডেড। তো এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে এখানে আমরা দেখবো যে পুরো কনসেপ্টটা কিন্তু একটা ইনক্লুসিভ কনসেপ্ট, এখানে সবাইকে একসাথে আনা হবে। এবং আপনি যেটা বললেন এখানের মধ্যে আপনার তৃতীয় লিঙ্গে যাদের তারা সবাই পড়ে যায় মোটামুটি। তো এখানে এই জিনিসটা পুরো কনসেপ্ট একটা ইনক্লুসিভ কনসেপ্ট, ইন্টিগ্রেটেড কনসেপ্ট। এবং এখানে আপনার মতের পার্থক্যের কথা যেটা বলা হচ্ছে, এখানে মতের পার্থক্য ছাড়াও
আপনার আপনার জাতিগতভাবে আমরা যেখানে 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 আপনার সোসাইটাল যেখানে গ্যাপ আছে, যেখানে ডিভিশন থাকবে, এগুলাকে একসাথে আনার মূল কনসেপ্ট হলো রেইনবো নেশন। ঠিক আছে, সো আপনি যেটা এখানে স্পেসিফিক্সে গেছেন, বাট এখানে কিন্তু এই কনসেপ্টের মাধ্যমে এটাকে অ্যাড্রেস করা যাবে। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য। আমরা যারা প্রশ্ন করব তারা খুব শর্টলি জাস্ট প্রশ্নটা করব। এখানে আরাফাত। আসসালামু আলাইকুম, আমি জিসান আহমেদ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বিবিএ ডিপার্টমেন্ট, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমার কোশ্চেনটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু নিয়ে। যে আমাদের রোহিঙ্গা দেখছি দিন দিন হচ্ছে আমাদের রোহিঙ্গারা আমাদের জন্য একটা প্রেশার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বিএনপি কি রকম রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য এটা নিয়ে ইনিশিয়েটিভ গ্রহণ করবে, সেটা আমার জানা। For your information, বাংলাদেশের রোহিঙ্গা ইনফ্লাক্স এটা হচ্ছে থার্ড টাইম। এর আগে দুইবার হয়েছিল। জিয়া রহমান সাহেবের সময় একবার হয়েছিল রোহিঙ্গা ইনফ্লাক্স বাংলাদেশে, এন্ড জিয়া রহমান সাহেব ভেরি সাকসেসফুলি ফেরত পাঠিয়েছেন সবাইকে, রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছেন। সেকেন্ড টাইম রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছে বেগম খালেদা জিয়ার সময়। Again, আমরা সাকসেসফুলি ফেরত রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমার। দিস ইজ দ্য থার্ড টাইম শেখ হাসিনার সময় রোহিঙ্গা ফেরত পাঠানো যায়নি এবং তারা এখানে আছে এবং আরো আসছে। এটার দুই তিনটা কারণ আছে। একটা হচ্ছে শেখ হাসিনা ওয়াজ আনইলেক্টেড গভর্নমেন্ট, তার কোন ন্যাশনাল ব্যাকিং ছিল না। আপনাকে একটা জাতীয় ঐক্য এই ধরনের ক্রাইসিসে একটা জাতীয় ঐক্য লাগে, একটা ন্যাশনাল ব্যাকআপ লাগে। তো এই ক্ষেত্রে শেখ হাসিনা সেটা ছিল না। দ্বিতীয়ত শেখ হাসিনা পররাষ্ট্র নীতি ছিল কম্প্রোমাইজিং, নত যেন সে আমাদের অন্যান্য দেশগুলোকে খুশি রাখতে গিয়ে তাদের ইচ্ছার বাইরে গিয়ে সে কিছু করতে পারে। থার্ড হচ্ছে ন্যাশনাল যে সিকিউরিটি আর্কিটেকচার আছে, অর্থাৎ আমাদের বর্ডারে যে ধরনের বর্ডার এবং সরকারের পক্ষ থেকে আমাদের সপ্রিম সার্বভৌম নেশন হিসেবে যে শক্তিশালী অবস্থা, সেটা আমরা দেখাতে পারিনি। এসব কারণে এইবার রোহিঙ্গা প্রবলেম সলভ হয় নাই। বিএনপি ক্ষমতায় আসলে আমরা বিগত দিনে যেভাবে দুইবার রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছি তাদের দেশে, ইনশাআল্লাহ বিএনপি ফেরত আসলে এই ব্যাপারে রোহিঙ্গা ফেরত নেওয়ার ব্যাপারে আমরা সব ব্যবস্থা নেব। ইতিমধ্যে রোহিঙ্গার উপর আমাদের কয়েকটি পেপার আমরা রেডি করেছি, অলরেডি পাবলিশও করেছি এবং আমরা সেমিনার করেছি। আমাদের পজিশন অন রোহিঙ্গা ইজ ভেরি ক্লিয়ার। দেশে বিদেশে উই হ্যাভ টেকেন এ ভেরি ক্লিয়ার পজিশন। আমরা সব জনগণ যদি নির্বাচিত করে দায়িত্ব পেলে আমরা আমাদের অবস্থানে ফিরে যাব। ধন্যবাদ স্যার আপনাকে। নেক্সট প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার, আমি ফায়াজ কবির তাও, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। স্যার, আমার কোশ্চেন হলো বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে ছাত্র সংসদ আছে যারা বিভিন্ন রাজনীতি করার চর্চা করার সুযোগ পায়, কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে এরকম রাজনীতি চর্চা করার সুযোগটা খুবই কম এবং বিভিন্ন ধরনের রাজনীতি করতে গেলে আরো বাধার সম্মুখীন হতে হয়। সো বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, প্রাইভেট ইউনিভার্সিটির রাজনীতি নেতাদের আপনাদের পরিকল্পনা কি স্যার, যদি একটু জানতে পারতাম। থ্যাংক ইউ। একটা কঠিন প্রশ্ন। এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যখন হয়, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো যখন হয় তখন বোধহয় এখানে রাজনীতি নিয়ে একটু রাজনীতি না করার বিষয়ে বোধহয় প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর পক্ষ থেকে
তাদের যে নীতিমালার মধ্যে সেখানে যাতে রাজনীতি করতে না পারে, রাজনীতি বলতে দলীয় রাজনীতি